নয়, পড়ে পড়ে। পড়ে পড়ে তো বেলায় বয়ে যাবে, বয়েই যাবে, কিন্তু তুমি আর উঠবে না। হ্যাঁ, এ আমি ভালো করেই জানি। তুই সব জানো। এবার যাও তো, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। না দেবো না, বলি সামনেই রাখি পূর্ণিমা আসছে, সে কথা কি তোমার মাথায় আছে? হ্যাঁ, সর্বনাশ। তাহলে তোমার সেই পিটুক ভাইটা আবার আসবে আর পুড়িয়ে পুড়িয়ে গান্ডে পিন্ডে খাবে। এই, একদম আমার ভাইয়ের নামে উল্টো পাল্টা বলবে না। হ্যাঁ, 10টা নয়, 5টা নয়, আমার ওই একটা মাত্র ভাই। ভাবছি এবার রাখি পূর্ণিমার দিন ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহার দেবো। যাও না, যাও বাজার থেকে একটা ভালো ধুতি কিনে নিয়ে এসো না। শোনো, এখন না কাজে পয়সা করি নেই গিন্নি। সে কোন সময় থাকে শুনিয়ে? এক কাজ করো, তুমি বড় মহারাজের কাছে গিয়ে কিছু পয়সা করে চেয়ে আনো। কিন্তু কিন্তু ভাইকে আমি খালি হাতে বিয়ে দিতে কিছুতেই পারবো না বলে দিলাম। গিন্নির ভাইয়ের জন্য দুদিন থেকে আমার গামছা খুলে যাওয়ার কথা বলেছি। এবার কি করি? না, গিন্নি যেটা বলে গেল সেটাই করি আর কি। কি হলো মহারাজ, আজ এসে থেকে দেখছি আপনি গাল ফুলিয়ে বসে আছেন। কি আবার হবে? কৃষ্ণনগরের সীমানায় যে এক কাঠা বেওয়ারিশ জমি আছে না, ওটা নবাব বাহাদুর কিছুতেই ছাড়তে চাইছেন না। কিন্তু ওই জমির যিনি মালিক ছিলেন তিনি তো কৃষ্ণনগরের বাসিন্দা ছিলেন। কিন্তু সেই কথাটা নবাব বাহাদুরকে বোঝাবি, উনি তো জেদ ধরে বসে আছেন, কিছুতেই ওই জমিটা ছাড়তে চাইছেন না। ওই জমিটা পেলে আমি পুরো কৃষ্ণনগর রাজ্যটা ঘিরে ফেলতে পারতাম। তাহলে শত্রু আক্রমণের ভয়ও থাকতো না। ঘরে শত্রু থাকতে আর বাইরের শত্রুর ভয় কিসের? মানে কি বলতে চাইছো গোপাল? আগে আপনাকে তো আমি কিছু বলিনি মন্ত্রীমশাই, আমি বলছি আমার শ্যালকের কথা। কেন কেন গোপাল, তোমার শ্যালক আবার কি করলো? কি আবার করবে? আমার গিন্নি জেদ ধরেছে যে এবারে রাখি পূর্ণিমায় ভাইয়ের হাতে রাখি বেঁধে ভাইকে একটা নতুন ধুতি উপহার হিসেবে দেবে। এদিকে আমার ট্যাগ খালি। এইবার বুঝেছি, তাই তুমি সকাল সকাল মুড়ি তোলাতে তোলাতে মহারাজের কাছে